পশ্চিমবঙ্গের রাজনীতির যে জটিল আবর্তন, একে শুধু নির্বাচনের পাটিগণিত দিয়ে বোঝা অসম্ভব, একথা আপনারাও জানেন। এখানে ধুলোবালির নিচে চাপা পড়ে থাকা আবেগের স্তরগুলো সময়ের সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর চোরাবালিতে পরিণত হয়েছে। গত আড়াই দশকে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে, কিন্তু ক্ষমতার অলিন্দে যে লড়াইটা চলছে তা অনেকটা শেক্সপিয়ারের ট্র্যাজেডির মতো, যেখানে আনুগত্য আর বিশ্বাসঘাতকতা যেন একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। বামফ্রন্টের সেই ৩৪ বছরের দুর্ভেদ্য দুর্গ যখন ধসে পড়ল, তখন মনে হয়েছিল বাংলার মানুষ শুধু একটা সরকারকে বদলায়নি, বদলেছিল একটা আস্ত সিস্টেমকে। কিন্তু অদ্ভুতভাবে দেখা যাচ্ছে বা দেখা গেল, শাসকের রং বদলালেও শাসনের ব্যাকরণটা খুব একটা বদলায়নি। বাম আমলে যে পার্টি সোসাইটির দাপট আমরা দেখেছিলাম বা যে অভিযোগ ছিল, তৃণমূলের আমলে সেই একই কাঠামোর দখল নিল অন্য এক শক্তি। সেই পরিবর্তনের শুরুর দিনগুলোতে যখন মা মাটি মানুষের স্লোগান উঠেছিল, তখন সাধারণ মানুষের চোখে একরাশ স্বপ্ন ছিল। বিশেষ করে সমাজের প্রান্তিক স্তরে শিক্ষার আলো পৌঁছে দেওয়া সেই কয়েক হাজার পার্শ্ব শিক্ষক, এসএসকে এমএসকে শিক্ষক আর শিক্ষা বন্ধুরা, তারা ভেবেছিলেন তাদের দীর্ঘ বঞ্চনার অবসান হবে। কিন্তু গত দেড় দশকে যা দেখা গেল তা হলো এক চরম প্রশাসনিক ক্লান্তি। ক্ষমতা যখন বিকেন্দ্রীকরণ না হয়ে কোনো নির্দিষ্ট কেন্দ্রবিন্দুতে আটকে যায়, তখনই জন্ম নেয় বঞ্চনা। আজ ২০২৬-এর এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে সেই বঞ্চনার ইতিহাস এক জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে। এই শিক্ষক, এই মানুষগুলো গত ২০-২৫ বছর ধরে পশ্চিমবঙ্গের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মেরুদণ্ড হয়ে কাজ করে আসছেন, অথচ তাদের প্রাপ্তির ঝুলি আজ কেবল দীর্ঘশ্বাসে ভরা। সরকারের অন্দরে যে বৈষম্য কতটা গভীর হতে পারে তার সবচেয়ে বড় এবং অকাট্য প্রমাণ অর্থ দপ্তরের গত ১ মার্চ ২০২৪-এর মেমোরেন্ডাম, যার নম্বর 1091 FP2। এই নির্দেশিকাটি ক্যাজুয়াল এবং কন্ট্রাকচুয়াল কর্মীদের জন্য এক নতুন আশার আলো হয়ে এলেও পার্শ্ব শিক্ষকদের জন্য তা এক চরম উপহাসে পরিণত হয়েছে। এই অর্ডার কি বলছে? ২০ বছর বা তার বেশি অভিজ্ঞতা সম্পন্ন গ্রুপ ডি কর্মীরা যেখানে মাসিক ৩৭,০০০ টাকা এবং গ্রুপ সি কর্মীরা ৩৯,০০০ টাকা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হচ্ছেন, সেখানে পার্শ্ব শিক্ষকদের বেতন আজও ৮,০০০ থেকে ১৩,০০০ টাকার মধ্যে। একই সরকারের অধীনে অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীরা যখন নতুন বেতন কাঠামো উপভোগ করছেন, তখন শিক্ষকদের ফাইলটি রহস্যজনকভাবে কেন হিমঘরে পাঠিয়ে দেওয়া হলো, তার রাজনৈতিক বিশ্লেষণে শ্যাডো অ্যালায়েন্স বা গোপন আতাতের এক ভয়ঙ্কর দিক তুলে ধরে। বঞ্চনার এই ছবিটা কিন্তু একদিনে তৈরি হয়নি। নথিপত্র ঘাটলে দেখা যায় এই শিক্ষকরা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদের কোনো পথ বাকি রাখেননি। বারবার প্রশাসনের দরজায় কড়া নেড়েছেন, কখনো মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবেগপূর্ণ আবেদনপত্র পাঠানো হয়েছে, কখনো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে জমা দেওয়া হয়েছে দীর্ঘ স্মারকলিপি। বিকাশ ভবন থেকে নবান্ন, শিক্ষকদের পায়ের ছাপ আজও রয়েছে প্রতিটি অলিন্দে, কিন্তু উত্তর আজও মেলেনি। আবেদনের এই পাহাড় আসলে সরকারের উদাসীনতার এক জীবন্ত দলিল। তাকে জানানো হয়নি এই বঞ্চনার কথা। প্রতিটি জনপ্রতিনিধির দপ্তরে জমা পড়েছে ডেপুটেশন। এমনকি গত ২রা ফেব্রুয়ারি ২০২৬ সালে ২রা ফেব্রুয়ারি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের জন্য যে হাহাকার ভরা চিঠিটি দেওয়া হয়েছিল, তা আজও এক জ্বলন্ত প্রমাণ যে শিক্ষকরা শান্তি ও আলোচনার পথেই সমাধান চেয়েছিলেন, কোনো রাজনৈতিক ঝান্ডার আড়ালে থাকেননি বা কোনো রাজনৈতিক ঝান্ডা তাদের আড়ালে নেই। কিন্তু বারবার এই আবেদন নিবেদন যখন উপেক্ষিত হয়, তখনই জন্ম নেয় গ্রাসরুট রিভল্ট বা তৃণমূল স্তরের বিদ্রোহ। যখন কলম আর আবেদনপত্রের ভাষা প্রশাসন বুঝতে চায় না, তখন রাজপথই হয়ে ওঠে একমাত্র বিকল্প। ২০১৪ সালের পর থেকে ভারতের রাজনীতির মানচিত্রে যে গেরুয়া জোয়ার এসেছিল, তার ঢেউ যখন বাংলার উপকূলে আছড়ে পড়ল, তখন মনে হয়েছিল বুঝি পরিস্থিতি বদলাবে। কিন্তু ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি যখন ১৮টি আসন জিতল, তখন বোঝা গেল বাংলার মেজাজটা বদলাচ্ছে। উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের মধ্যে যে দীর্ঘদিনের বিভাজন ছিল, তা আরো স্পষ্ট হলো। উত্তরবঙ্গের মানুষ বঞ্চনার যে অভিযোগ করে আসছিল বারবার, তা রাজবংশী ফ্যাক্টর বা মতুয়া সেন্টিমেন্টের হাত ধরে ব্যালট বাক্সে প্রতিফলিত হলো।
কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনে দেখা গেল পাটিগণিত সবসময় আবেগের ধার ধারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াকু ভাবমূর্তি আর লক্ষ্মীর ভান্ডারের মতো অনুদান প্রকল্পগুলো একটা বিশাল অংশের মানুষের মনে সুরক্ষা কবচ তৈরি করলো। কিন্তু এই অনুদান বা খয়রাতির রাজনীতির আড়ালে যে বড় প্রশ্নটা চাপা পড়ে গেল তা হলো স্থায়ী কর্মসংস্থান আর ন্যায্য বেতন। পার্শ্ব শিক্ষকদের 20 বছরের অভিজ্ঞতার দাম যখন 2024-25-এর অন্তর্বর্তী বাজেটে মাত্র 1000 টাকা বৃদ্ধির মাধ্যমে দেওয়া হলো, তখন তাকে ভোট কাটুয়া ফ্যাক্টর বা স্রেফ মুখ বন্ধ রাখার চেষ্টা ছাড়া আর অন্য কিছু বলা যায় কি? রাজনৈতিক ময়দানে যখন মূল ইস্যুগুলোকে ছাপিয়ে অনুদান বড় হয়ে ওঠে, তখন বুঝতে হবে গণতন্ত্রে কোথাও একটা বড় ধরনের পকেট ইনফ্লুয়েন্স কাজ করছে। এই 1000 টাকা বৃদ্ধি আসলে পার্শ্ব শিক্ষকদের বৌদ্ধিক সত্তাকে এক চরম অপমান করার শামিল। বর্তমানে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একের পর এক কেলেঙ্কারি আর কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা বাংলার রাজনীতিকে অশান্ত করে তুলেছে। চরম অনিশ্চয়তা। ইডি বা সিবিআই এর এই যে এজেন্সি পলিটিক্স, একে তৃণমূল বলছে রাজনৈতিক প্রতিহিংসা আর বিজেপি বলছে চোর ধরার প্রক্রিয়া। কিন্তু প্রশ্ন হলো সাধারণ মানুষকে নিয়ে। সাধারণ মানুষ এই দুই বয়ানের মাঝখানে পিষ্ট হচ্ছে। দুর্নীতির অভিযোগ যখন চরমে, তখনই দানা বাঁধে গণবিস্ফোরণ। গত 26শে ফেব্রুয়ারি 2026 প্রাথমিক শিক্ষা পর্ষদ যে মেমো জারি করেছে, যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে স্পেশাল এডুকেটরের নিয়মিতকরণের প্রক্রিয়া শুরু হয়েছে, তা প্রমাণ করে যে কেবল আইনি লড়াই বা চাপের মুখেই এই সরকার নড়চড় করে, অন্যথায় নয়। কিন্তু কেন সাধারণ পার্শ্ব শিক্ষকদের জন্য প্রতিবার আদালতের দরজায় কড়া নাড়তে হবে? কেন হাজার হাজার বার করা চিঠি কেবল ডাস্টবিনে জায়গা পাবে? পরিযায়ী শ্রমিকদের ক্ষোভ এখন বাংলার রাজনীতিতে মস্ত বড় ফ্যাক্টর। করোনা অতিমারির সময় যে হাজার হাজার শ্রমিক ফিরে এসেছিলেন রাজ্যে, তাদের ক্ষোভ আর প্রশাসনিক উদাসীনতা গ্রাসরুট লেভেলে একটা পরিবর্তনের ছটফটানি তৈরি করেছে। ভেবে দেখুন, পার্শ্ব শিক্ষকরা কিন্তু গ্রামে গ্রামে সেই পরিযায়ী শ্রমিকদের সন্তানদের আগলে রাখছেন, অথচ আজ তারাই ব্রাত্য। উত্তরবঙ্গের পাহাড় থেকে দক্ষিণবঙ্গের সাগর, সব জায়গাতেই বঞ্চনা বনাম দুর্নীতির লড়াইটা এখন প্রধান হয়ে উঠেছে। এজেন্সি পলিটিক্স যতই সক্রিয় হোক না কেন, মানুষের অভাব যখন দরজায় কড়া নাড়ে, তখন সব রাজনৈতিক কৌশল কিন্তু ভোতা হতে বাধ্য। এটা রাজনীতির মানুষগুলো মনে রাখবেন। বিরোধী দলগুলোর ক্ষেত্রেও সমস্যাটা গভীর। শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারের মতো আক্রমণাত্মক মেজাজ থাকলেও তৃণমূলের নিচুতলার সংগঠনের মোকাবিলা করা তাদের জন্য চ্যালেঞ্জ। এটা তো সত্যি। বিজেপি যখন দুর্নীতির কথা বলছে, তৃণমূল তখন কেন্দ্রের বঞ্চনার পাল্টা বয়ান দিচ্ছে। এই বঞ্চনা বনাম দুর্নীতির সার্কাসে পার্শ্ব শিক্ষকদের মতো কয়েক হাজার পরিবার দিশেহারা। চাকরি বনাম অনুদানের এই দ্বৈরথে শেষ পর্যন্ত বাংলার ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নির্ভর করছে এই শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর সিদ্ধান্তের ওপর। সামাজিক ও মনস্তাত্ত্বিক দিক থেকে বিচার করলে দেখা যায় ভয়ের সংস্কৃতি আজও বাংলার গ্রামে গঞ্জে প্রাসঙ্গিক। কিন্তু পরিবর্তনের হাওয়া বইতে শুরু করলে তখন কিন্তু কোনো ভয়ের দেওয়ালই কাজ করবে না। আবেগ বনাম পাটিগণিতের এই খেলায় মানুষের দীর্ঘদিনের সঞ্চিত রাগ যখন অগ্নুৎপাতের মতো বেরোয়, তখন সব হিসেব উলটপালট হয়ে যায়। 23শে ফেব্রুয়ারি থেকে যে লাগাতার আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, তা কেবল কয়েকটা টাকার জন্য নয়, তা আসলে আত্মসম্মান পুনরুদ্ধারের লড়াই। বারবার লেখা চিঠি, বারবার করা আবেদন যখন প্রত্যাখ্যাত হয়, বারবার করা নিবেদন যখন হাসির খোরাক হয়, তখন মানুষ বাধ্য হয় একজোট হতে। এই আন্দোলন যত বেশি তীব্র হবে, প্রশাসনিক স্থবিরতা ততই স্পষ্ট হবে। নবান্নের অলিন্দ থেকে যে ফাইলগুলো বেরোতে চাইছে না, রাজপথের উত্তাপই সেগুলোকে বের করে আনতে পারে। ডিজিটাল রাজনীতি এখন এমন এক অস্ত্র যেখানে কোনো তথ্যই আর চাপা থাকে না। তাই উপসংহারে বলতে হয়, লাভ ক্ষতির অঙ্কগুলো যেমন পাল্টাচ্ছে, তাতে বাংলার রাজনীতি এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। কেন্দ্র রাজ্য সংঘাতের আবহে সাধারণ মানুষের অধিকার কিন্তু আজ ভুলুণ্ঠিত। এজেন্সি পলিটিক্স আর বঞ্চনার রাজনীতির এই মারণ খেলায় জনতার বিচারই শেষ কথা বলবে। 20 বছর নিষ্ঠার সাথে কাজ করার পর যখন কোনো স্বীকৃতি মেলে না, তখন এক সময় প্রশাসনিক বিদ্রোহের রূপ নেয়, আর তার ঝাঁজ কতটা হয় তা সহজেই আন্দাজ করা যায়। পার্শ্ব শিক্ষকদের এই লড়াই আসলে বাংলার শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর লড়াই। দপ্তরের সমস্ত শূন্যপদ পূরণ না করে কেবল অনুদান দিয়ে চোখ বোলানোর দিন ফুরিয়ে আসছে। মৃত কর্মীদের পরিবারের জন্য 20 লক্ষ টাকার বীমা বা পরিবারের একজনের চাকরির দাবি আজ আর কেবল দাবি নয়,
এটা আবশ্যিক কর্তব্য। এই লড়াইয়ের ভবিষ্যৎ তাই নির্ধারিত হবে রাজপথেই। আমি আবারও বলছি, কোনো ঝান্ডা নয়, কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় নয়। পার্শ্ব শিক্ষকরা নিজেদের সামান্য অধিকার, সাধারণ অধিকার ফিরে পেতে চাইছে।